স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। দাদুকে বুকে আগলে রেখে দৃষ্টি ঘুরিয়ে আসমানের দিকে চাইল রোসা। সেই দৃষ্টিতেই কৃতজ্ঞতা ঝরে পড়ল। আসমান অল্প একটু মাথা দুলিয়ে উল্টো ঘুরল। মেঝে থেকে কিছুক্ষণ আগে রোজার ব্যাগ গুছিয়ে রাখা সেটা তুলে নিয়ে বলল, গ্যারেজে আসুন, আমি গাড়িতে অপেক্ষা করছি। রোজা জানে ইউনুস রহমানকে পিছনের গ্যারেজের পথ দিয়ে নিয়ে যেতে হবে, যেন সামনের গ্রাউন্ড ফ্লোরের ধ্বংসযজ্ঞ চোখে না পড়ে। হসপিটালের সম্মুখ সড়কেই রাতের আধারের পর্দার অন্তরালে অবস্থান করছে নিহার। এখনো পর্যন্ত রিপোর্ট বলছে সব কিছু স্বাভাবিক। কেবি গ্রুপ ঘটনা আজ করেনি, খুব দ্রুতই অবশ্য করবে, কারণ হসপিটাল কর্তৃপক্ষ বেশিক্ষণ নির্বিকার থাকবে না। এতক্ষণে অন্যান্য ফ্লোরে অবস্থানরত রোগী এবং নার্সগণ নিশ্চয়ই টের পেয়েছে অস্বাভাবিকতা। সব কিছু উন্মোচিত হওয়ার আগেই রোজা এবং দাদুকে নিয়ে এই জায়গা পরিত্যাগ করতে হবে আসমানকে। শহরটির নাম ভেনিস। ব্যস্ততায় পরিপূর্ণ সেন্ট মার্কস স্কোয়ার মূল প্রাণকেন্দ্র বলে কথা। গ্রীষ্মের আগমনী বার্তা ছড়িয়ে গগনে উকি দিয়ে চলছে সূর্যরাজ। তাপমাত্রা ওঠানামা করছে আরামদায়ক 17 ডিগ্রি সেলসিয়াস থেকে আরম্ভ করে 26 ডিগ্রি পর্যন্ত। ইতালির উত্তর প্রান্তে অবস্থিত ভেনিস বিখ্যাত এর অভ্যন্তরীণ ক্যানেল যোগাযোগ ব্যবস্থা, ঐতিহাসিক স্থাপনা এবং অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। শহরের বুক ছেদ করে বয়ে গিয়েছে ইংরেজি এস অক্ষরাকৃতির ক্যানাল গ্র্যান্ডে বা গ্র্যান্ড ক্যানাল, যা সর্বদাই পালন করে শহরটির যাতায়াত ব্যবস্থার প্রধান ভূমিকা। 3.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই ওয়াটারওয়ে বেয়ে হরদম চলে নৌকা, মালবাহী জলবাহন থেকে আরম্ভ করে ঘুরতে আসা পর্যটকবাহী সব বাহন। এর উপরে অবস্থানরত রিয়ার্ত ব্রিজটিও পরিপূর্ণ থাকে সৌন্দর্যপ্রেমী কিংবা কাজের উদ্দেশ্যে যাতায়াতরত মানুষদের আনাগোনায়। তবে ভেনিসের কোনো এক প্রান্তে পাতাল কক্ষের ভেতরে শক্ত মেঝের উপর কাতরাতে থাকা ব্যক্তিটি এখন এর অদ্বিতীয় সৌন্দর্য অবলোকনে ব্যর্থ। সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছে যন্ত্রণায়, থেকে থেকে থমকে পড়ছে হৃদস্পন্দন। দৃষ্টিশক্তি ঝাপসা হয়েছে আরও আগেই। রক্তস্নাত শরীর ঘেমে নিয়ে একেবারে চটচটে হয়ে গিয়েছে। নড়লেই ক্ষতস্থানে ঘষা লেগে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ছে অঙ্গ প্রত্যঙ্গে। কালো পোশাক পরিহিত বেশ কয়েকজন লোক আশেপাশে দাঁড়িয়ে আছে নির্বিকার ভঙ্গিতে, যেন মানুষ নয় যান্ত্রিক রোবট। এমনি নিষ্ক্রিয়তার ছোঁয়া তাদের পাথর কঠিন চেহারা জুড়ে। পোশাকের বুকের উপর শোভা পাচ্ছে ছোট্ট সিলভার বর্ণের প্যাঁচার মুখাবয়ব। একটি বিশেষ মোহর কক্ষটির ঠিক মাঝ বরাবর একটি আরাম কেদারা। আলো আধারির খেলায় ধীরে ধীরে দোল খাচ্ছে সেটি। ক্যাচ ক্যাচ। কাঠের ঘর্ষণের শব্দটি কেমন অশরীরই ঠেকছে কানে, সঙ্গে তাল মিলিয়ে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে কড়া তামাকের ঘ্রাণ। ঘ্রাণটি খুব কটু নয়, বরং কিছুটা মাদকীয় এবং আকর্ষণীয় বটে। আভিজাত্যের ছোঁয়া রয়েছে তাতে। ধোঁয়ায় পরিপূর্ণ বায়ুর আচ্ছাদনে নিঃশ্বাস আটকে আসছে। নির্বিকার চিত্তে সেই আরাম কেদারায় দোল খেয়ে চলেছে একজন। হাতের 2 আঙুলের ফাঁকে প্রচলিত স্যাব্রানি ব্ল্যাক রাশিয়ান সিগারেট, যার এক একটির মূল্য প্রায় $13। মেঝেতে পড়ে থাকা ব্যক্তি কম্পিত শরীরে চেয়ে আছে আরাম কেদারার উদ্দেশ্যে। সে জানে আর সম্ভব নয়, সমাপ্তি ঘনিয়ে এসেছে। তবুও ইতালিয়ানে সে জানাতে চাইল অন্তিমবারের মতন, আমি চেষ্টা করছি বস, সর্বোচ্চ চেষ্টা, কিন্তু কর্কশ একটি হাসির শব্দ প্রতিধ্বনিত হলো চাপা দেওয়া জুড়ে। পাতালের ভেতর হওয়ায় চারিপাশ একেবারে আবদ্ধ, যার দরুন সেই হাসির ধ্বনি শোনালো ভীষণ ভয়ঙ্কর। তারপর হঠাৎই হাসি ম্রিয়মাণ হয়ে সেই কণ্ঠে ভর করলো অদ্ভুত তিক্ততা। ইউ ফেল টু প্রোটেক্ট মাই সন। হিমশীতল স্রোত বয়ে গেল মেঝেতে লুটিয়ে থাকা ব্যক্তির সমস্ত শরীরে। নিস্তার নেই। আরাম জেদারায় বসা মানুষটি ঝুঁকল উদ্দেশ্যে। সিগারেট পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে ধীরে ধীরে, কিন্তু সেদিকে মনোযোগ নেই। তোমাকে আমি সুযোগ দিয়েছি লিও, দ্বিতীয় সুযোগ বলে আমার অভিধানে কিছু না থাকা সত্ত্বেও দিয়েছি। কেন জানো? কারণ একটা সময় তুমি আমার জীবন রক্ষা করেছিলে। অতর্কিতে পা দিয়ে সে চেপে ধরল লিও নামক ব্যক্তিটির বুক।
মাটিতে রীতিমতো পিষে গিয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠল লিও, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই কারো। ইউ লাস্ট ইউর চান্স অ্যান্ড আই লস্ট মাই সন। গুড বাই লিও, ফর এভার। এটুকুই। পুনরায় আরামকে দাঁড়ায় হেলান দিয়ে সে 2 আঙুল তুলে ইশারা করল। এক ইঙ্গিতেই কাজ হলো। আশেপাশে দণ্ডায়মান প্রত্যেক যান্ত্রিক ব্যক্তি সামনে এগোলো। তাদের হাতে উত্তোলিত হলো রিভলভার। পরক্ষণেই মুহুর্মুহু বুলেট ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল সমগ্র পাতাল কক্ষ। সঙ্গত দিল মৃত্যু আর্তনাদ। কেদারায় দুলতে দুলতে ঠোঁটে সিগারেট পরে তৃপ্তি ভরে সেই ধ্বনি শ্রবণ করে গেল মানুষটি। বিপর্যস্ত হয়ে একটি চালের দানার সমতুল্যের তৃপ্তি লাভ করেছে। লিওর মৃতদেহ বলতে কিছুই অবশিষ্ট রইল না। ঝাঁঝরা হয়ে গিয়েছে তা ঝাঁঝারির ন্যায়। 2 জন লোক সেটি টেনে নিতে আরম্ভ করলো। অপরদিকে চোখ বুজে দুলতে দুলতে বায়ুতে দামি সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকলো সে। পরক্ষণে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, এনি নিউজ ফ্রম বাংলাদেশ? নো স্যার, আমাদেরটি। ঠাস! উচ্চারণও করতে পারল না লোকটি। কপাল ফুটো হয়ে গেল ধাতব বুলেটে। মেঝেতে আছড়ে পড়ল নিথর শরীরটি। উপস্থিত অন্য সকলে নির্বিকার ভঙ্গিতে কয়েক সেকেন্ড আগেও জীবিত থাকা তাদের সঙ্গীকে টেনে নিয়ে যেতে থাকলো। হাতের পিস্তল ঘোরাতে ঘোরাতে আরাম কেদারায় বসমান সত্তা বিড়বিড় করল, নেগেটিভ নিউজ শুনতে চাই না। আই ওয়ান্ট টু মাই সন। এবার আর কেউ উত্তর করল না, শুধু চেয়ে থাকলো স্থির দৃষ্টিতে। মার্ভেল ভবন, দুপুর 12:30। ফোনের সময় দেখতে দেখতে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলো আসমান। আগের রাতের ব্যস্ততার পর ভোর রাতে যে ঘুমিয়েছিল সেই ঘুম 8 ঘন্টা আগে ভেঙেছে। গলা শুকিয়ে খাঁ খাঁ মরুভূমি হয়ে রয়েছে। কিছুটা হিমশীতল বরফ এবং পানি প্রয়োজন। মাস্ক পরে থাকা সত্ত্বেও সুস্বাদু ঘ্রাণটি সহসাই নাকে ঠেকল। মুহূর্তেই মোচড় দিয়ে উঠল পেট। ঘোষণা করলো সে শুধুমাত্র পিপাসার্তই নয়, বরং ক্ষুধার্তও বটে। সিঁড়ির ধাপের নিচে পৌঁছতেই দৃশ্যটি নজরে এলো। স্বচ্ছ দেওয়ালের ওপাশে কিচেনে দেখা যাচ্ছে রোজাকে। ইন্ডাকশনের উপর বড় সড়ো একটি পাত্র চড়িয়েছে সে। ভেতরে প্রবেশ করতেই তেলের চিরচিরে আওয়াজ শোনা গেল। অপর একটি প্যানে বেরেস্তা ভাজা হচ্ছে। আসমান কিছুই বলল না, নিঃশব্দে এগোলো ফ্রিজের দিকে। ফ্রিজ থেকে একটি পানির বোতল উদ্ধার করতেই রোজার উৎফুল্ল কণ্ঠস্বর ভেসে এলো, ও আপনি উঠে পড়েছেন? ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। মাথা নেড়ে সম্মতি দিল আসমান। অস্বীকার করলো না। তাতে রোজা দ্বিগুণ উৎফুল্ল কণ্ঠে জানালো, আমি বিরিয়ানি রান্না করেছি, প্রায় হয়ে গিয়েছে, শুধুমাত্র বেরেস্তা দিয়ে সাজিয়ে দিলেই তৈরি। কোনো মন্তব্য করলো না আসমান। পানির বোতল আঁকড়ে ধরেই এগুলো বাইরের উদ্দেশ্যে। ঠিক তখনই টাইলসের মেঝেতে চাকার ঘর্ষণের মৃদু ধাতব আওয়াজ ভেসে এলো। কিচেনের প্রবেশপথের সামনেই হুইল চেয়ারে আবির্ভূত হলেন ইউনুস রহমান। পরনে আরামদায়ক ফতুয়া এবং পায়জামা। নাকে যথারীতি ন্যাশনাল ক্যানোলা সংযুক্ত রয়েছে, যার যন্ত্রাংশ হুইল চেয়ারের সঙ্গেই যুক্ত। কি খুঁজবো? ইউনুস প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন। রোজা বেরেস্তা ছিটাতে ছিটাতে দাদুর দিকে চেয়ে বিস্তর হাসল। আগের রাতে এই পেন্ট হাউসে পৌঁছে যার পরনায় হতবাক হয়েছিলেন ইউনুস। আসমান নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিলেও তিনি কোনোদিন কল্পনাও করেননি ঠিক কত বড় ব্যবসায়ী সে। তবুও এই আভিজাত্য এবং অন্য কিছু নিয়েও কোনো প্রকার প্রশ্ন করেননি এখনো পর্যন্ত। ক্লান্ত ছিল সবাই, তাই রাত অতিক্রান্ত হয়েছে এক প্রকার নির্বাকতার মাধ্যমে। আসমানকে দণ্ডায়মান দেখে ইউনুস রহমান মৃদু হেসে বললেন, আজ একসাথেই খাই সবাই, কি বলো জামাই? স্পষ্টত জমে গেল আসমান। কিছুটা দূর থেকেও রোজা অভিব্যক্তি খেয়াল করল। ঘন ভ্রুচোরা কুঁচকে উঠেছে, দৃষ্টিতেও অদ্ভুত কাঠিন্য। হাতের আঙুলগুলো চেপে বসেছে পানির বটলে। অপর হাত তুলে সে সহসাই টেনে তুলল মাস্কটি আর একটু উপরে, যেন ঢেকে ফেলতে চায় নিজের সমস্ত সত্তাকে। আমার কাজ আছে, দুঃখিত। এটুকু বলেই আসমান ইউনুস রহমানের হুইল চেয়ারের পাশ কাটিয়ে দ্রুত এগোলো সিঁড়ির দিকে। মুহূর্তের আড়াল হয়ে গেল 2 তলায়। সেদিকে হতচকিত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন ইউনুস। অপরদিকে রোজা একটি নিঃশ্বাস ফেলল। আসমান এবং চেহারা ঢাকঢাক
রহস্যটি ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে। হঠাৎ করেই রোজার এই রহস্যভেদের প্রচণ্ড ইচ্ছা হচ্ছে। এখন প্রথম আসমানের পেন্ট হাউসের 2 তলায় উঠেছে রোজা। এমন নয় যে আসমান কখনো তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু কখনোই দানবটির নিজস্ব ডেরায় পদার্পণের ইচ্ছায় এর পূর্বে রোজার হয়নি। একই ছাদের তলায় বসবাস করলেও নিজেদের অভ্যন্তরীণ সীমানা কখনো কোনোদিন অতিক্রম করেনি আসমান কিংবা সে। শুধুমাত্র কিচেন এবং হল ঘরেই সাক্ষাৎ হতো। তবুও কম কথার মানুষ আসমান অধিকাংশই সময় রোজার উপস্থিতির পরোয়া করত না। নিচতলা ঠিক যতটা আলোয় উদ্ভাসিত, 2 তলা দ্বিগুণ পরিমাণ অন্ধকারাচ্ছন্ন। প্রতিদিন নিয়ম করে কাঁচের দেওয়ালের ভারী পর্দা সরিয়ে দেয় রোজা। তাতে সূর্যরশ্মি এবং হাওয়ার চলাচল অবাধ হল ঘরে। কিন্তু 2 তলা কেমন যেন আবদ্ধ। দেওয়ালের বর্ণও ফ্যাকাশে, একটি জানালারও পর্দা সরানো হয়নি। তাতে কেমন গুমোট হয়ে রয়েছে চারিপাশ। এখানে পা রাখতেই অদ্ভুত এক চাপ অনুভূত হলো রোজার বুকে। করিডোর ধরে হাঁটতে হাঁটতে মনে হলো যেন মানুষের বাসস্থানে নয়, বরং কোনো পরাশক্তির আস্তানায় ধীরে ধীরে প্রবেশ করছে সে। আসমানের রুমটা ঠিক কোন দিকে তাও জানা নেই। অলিগলির মতন করিডোরগুলোর গন্তব্য কোথায় গিয়ে ঠেকেছে তা কল্পনা করে রোজা শিউরে উঠল। কোনো এক গুপ্ত কক্ষে সে নিজেকে আবিষ্কার করবে না তো, যেখানে মানুষের বন্দি করে অত্যাচার করা হয়। এক কথায় যাকে বলে টর্চার সেল। আসমানের বাড়িতে টর্চার সেল আবিষ্কৃত হলে মোটেও অবাক হবে না রোজা। মাথা ঝাঁকিয়ে মস্তিষ্ক থেকে অশুভ চিন্তাসমূহ ঝেঁটিয়ে বিদায় করে এগিয়ে গেল সে। এতদূর এসে পিছিয়ে পড়ার কোনো মানে হয় না। ভর দুপুরেও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকা করিডোর ধরে আরও একটু অগ্রসর হওয়ার পর মৃদু এক সঙ্গীতের মূর্ছনা কর্ণগোচর হলো রোজার। যেন বহুদূর থেকে কোনো বাদক দল সুরের মোহ বিলিয়ে এগিয়ে আসছে ক্রমে ক্রমে। গানটির শব্দগুচ্ছ বোঝা সম্ভব হচ্ছে পপ সম্রাট আজম খানের অনবদ্য সৃষ্টি। আসমানের সঙ্গীতের নির্বাচন শুনে রোজা কয়েক মুহূর্ত থ হয়ে রইল। সে কখনো ভাবেনি যে আসমান 90 দশকের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হতে পারে। সব কিছু তো বাদই, আসমান যে গানও শুনতে পারে তা কল্পনা করেই রোজার অদ্ভুত লাগছে। দানবীয় সত্তার সঙ্গে সঙ্গীতের মতন একটি মাধুর্যপূর্ণ শিল্প মানানসই নয়। এই ভর দুপুরে গান বাজিয়ে কি আদৌ কিছু অনুভব করতে সক্ষম হচ্ছে আসমান? অবশ্য ডেরায় বর্তমানে মধ্যরাত চলছে, সেক্ষেত্রে করতেও পারে। একটি নিঃশ্বাস ফেলে রোজা চুপচাপ অনুমানের উপর ভর করে এগোলো। সঙ্গীতের সুর যেখান থেকে ভেসে আসছে সেদিকে। কিছুক্ষণ পরেই নিজেকে সুবিশাল এক কক্ষে আবিষ্কার করলো সে। রুমটিকে রোজার কোনো ফুটবল খেলার ময়দান ব্যতীত ভিন্ন কিছু মনে হলো না। এতটাই দৈর্ঘ্য প্রস্থের অধিকারিতা। তবে সজ্জিত পরিপাটি আসবাব ঘোষণা করে দিল যে এটি একটি মানুষের বসবাসযোগ্য স্থান। কক্ষটির বাম দিকের দেওয়াল ঘেঁষে রয়েছে বিছানা, ইন্টেরিয়রের সঙ্গে মিল রেখে সাদা কালো বেডশিট কভারে আবৃত। কিছুটা পাশে দেওয়াল জুড়ে অগণিত তাক। সেসব তাক জুড়ে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের গ্রন্থের সংগ্রহ। প্রচণ্ড আকর্ষণ অনুভব করে সঙ্গে নিয়ে আসা ট্রেখানা সোফা সেটের সামনে রাখা ছোট টি টেবিলে রেখে রোজা এগিয়ে গেল বইয়ের সাম্রাজ্যের পানে। মুগ্ধ নয়নে সে হাত বোলাতে থাকলো একের পর এক বইয়ের মলাট জুড়ে। বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে জন কিটস কিংবা গিদা মোপাসা, কোনো সাহিত্যিকের লেখনীর অভাব নেই এখানে। ইতালিয়ান, আরবি, জাপানিজ এমন সব ভাষার বইও রয়েছে যা রোজার অজ্ঞাত। বইয়ের তাক বাদেও ক্লোজেট রয়েছে, পাশে ট্রিপল মনিটরের ডেস্কটপ সেট। সিপিইউর স্বচ্ছ বডির ভেতরে মৃদু আভায় জ্বলছে নিচ্ছে লাল নীল বাতিগুচ্ছ। কখনো কখনো আবার রং পরিবর্তন করে হয়ে যাচ্ছে বেগুনি কিংবা হলুদ। সামনে গেমিং চেয়ারখানায় ঝুলছে একটি টি শার্ট, জয়স্টিক পরে রয়েছে সেই চেয়ারের মোলায়েম কুশনের সঙ্গে। বিছানার পাশের দেওয়ালটি সম্পূর্ণ মিরর গ্লাসে তৈরি, ধূসর পর্দায় ঘেরা, শুধুমাত্র একটুখানি ফাঁক যার ভেতর দিয়ে ভেতরে দিবাকর উকি দিতে সক্ষম হচ্ছে।
উল্টো দিকে একটি স্লাইডিং ডোর, খুব সম্ভবত বাথরুম কিংবা টেরেসে যাওয়ার রাস্তা। রুমটিতে আরও কিছু জিনিস রয়েছে, তবে রোজার সম্পূর্ণ মনোযোগ ধরে রাখলো বই ভর্তি তাকগুলো। 2 আঙুলে ছুঁয়ে ছুঁয়ে সে দেখতে থাকলো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মাঝখানের বিভিন্ন তাকে বই বাদেও রয়েছে ছোট ছোট বিদেশি ফুলের চারা সম্বলিত উদ্ভিদ কিংবা সৌন্দর্য বর্ধক অ্যাকোরিয়াম, যাতে তীর তীর করে সাঁতার কেটে চলেছে একজোড়া গোল্ডফিশ। তবে একটি মাত্র জিনিস রোজার নজর কাড়ল। ঠিক মাঝ বরাবর তাকে, অর্থাৎ উপর নিচ বাম কিংবা ডান যেদিক থেকেই হিসাব করা হোক না কেন, একদম মধ্যেখানে পড়বে এমন তাকটিতে একটি পুতুল রাখা। কবজি থেকে কনুই পর্যন্ত দৈর্ঘ্যের সমান উচ্চতার একটি টেডি বিয়ার। কালো পশমে আবৃত মখমলি শরীরে যুক্ত রয়েছে ডাগর ডাগর নীলচে চোখ, যেন এক বুক অনুভূতি নিয়ে তাকিয়ে আছে। বাচ্চাদের খেলনা হিসাবে লাল, গোলাপি, হলুদ, সাদা, এমনকি সবুজ বর্ণের টেডিও রোজা দেখেছে, কিন্তু কালো রংটাকে অশুভ হিসাবে গণ্য করা হয়। এই বর্ণের পুতুল বিনা কারণেই অস্বস্তিদায়ক হতে পারে। টেডি বিয়ারকে দেখে মনে হচ্ছে যেন শিকারী প্রাণীর মতন তাকিয়ে নীরবে পরিদর্শন করছে সবকিছু। ব্ল্যাক পান্থার, হ্যাঁ, কিছুটা ওই প্রাণীর প্রতিচ্ছবি লক্ষ্য করা যাচ্ছে এই টেডি বিয়ারের মাঝে। অমোঘ এক আকর্ষণে রোজা পুতুলটি ছুঁয়ে দিল, নিজের হাতে নিয়ে আঙুল বোলালো মসৃণ রোমশ শরীরে। ঠক করে মৃদু একটা শব্দে কিছুটা চমকে উঠে ঘুরে তাকালো রোজা। রুমের দরজার সামনেই দাঁড়িয়ে আছে আসমান। পাশের টেবিলে একটি পানির বোতল রেখেছে। শব্দ হয়েছে। বর্তমানে সে এক দৃষ্টে তাকিয়ে আছে রোজার দিকে। না চাইতেও আসমানের সর্বাঙ্গ অবলোকনে বাধ্য হলো রোজা। হাতাবিহীন গেঞ্জি এবং 3/4 প্যান্ট পরনে, ঘাড়ে ঝুলছে একটি সাদা তোয়ালে। বাহু এবং পায়ের হাঁটুর নিচের অংশ উন্মুক্ত থাকায় নজরে পড়ছে অস্বাভাবিক ধরনের শুভ্রতা। সেই শুভ্রতার মাঝে চিকচিক করছে ঘামের ফোঁটা। কপালে ল্যাপটানো সিক্ত চুল এবং শারীরিক কাঠামোতে ৮-৬০ হয়ে থাকা বস্ত্র ঘোষণা করে দিচ্ছে শরীর চর্চা করছিল সে। আসমানের অপর হাতে ছোট্ট একটি ব্লুটুথ ডিভাইস, যা সঙ্গীতের ধ্বনি ছড়িয়ে দিচ্ছিল, সেটিও টেবিলে রেখে আসমান ফিরল রোজার দিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মাথায় আসমান রীতিমতো তরঙ্গের গতিতে পৌঁছালো রোজার কাছে। এক ঝটকায় হাত থেকে কেড়ে নিল টেডি বিয়ারটি। আসমানের গাঢ় কাজল কালো নয়নে রোজা বিতৃষ্ণা খেয়াল করল, সঙ্গে চরম এক ক্রোধ। এই ক্রোধ ঠিক কিসের জন্য? বিনা অনুমতিতে কক্ষে প্রবেশের জন্য, নাকি জিনিস স্পর্শের জন্য? আমি রোজা বলতেও পারল না। এর আগেই আসমানের বাম হাত সহসাই চেপে ধরল কণ্ঠ। দেওয়ালে তাকে সজোরে ধাক্কা খেল রোজা। ধপাধপ ফ্লোরে আছড়ে পড়ল কয়েকটি বই। আসমানের এমন আচরণে রোজা পুরোই হতবিহ্বল হয়ে পড়েছে। দৃষ্টি দেখে মনে হচ্ছে আসমান নিজেও নিজের মাঝে নেই, যেন কোনো অশরীরই ভর করেছে। নিঃশ্বাস নেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে রোজার জন্য। 2 হাতে আসমানের হাত আঁকড়ে ধরে সে নিজেকে মুক্ত করতে চাইল। উচ্চারণ করতে গেলেই আরো শক্ত হয়ে চেপে বসেছে আসমানের হাত। সম্পূর্ণ নিঃশেষ করে দিতে চাইছে সে রোজাকে। ভ্রু কুঁচকে বহু কষ্টে রোজা রীতিমতো ধমকের সুরে বলে উঠল, আসমান। সহসাই থমকে গেল আসমান। নয়ন মাঝের কৃষ্ণ গহ্বর বিলীন হয়ে তাতে ভর করল কিঞ্চিত বিস্ময়। ছেড়ে দিল সে রোজাকে। তাকের গায়ে হেলান দিয়ে কাশতে থাকলো রোজা। অপরদিকে দূরে সরে গেল আসমান। ডান হাতে শক্তভাবে সে ধরে রেখেছে টেডি বিয়ারটি। অবিশ্বাস্য দৃষ্টিতে আসমানের দিকে তাকালো রোজা। ভারী নিঃশ্বাস ফেলছে সে। শরীর এখনো অক্সিজেনের চাহিদা পুষিয়ে উঠতে পারেনি। চোখ মেরে আপাদমস্তক রোজাকে একবার পর্যবেক্ষণ করলো আসমান। দৃষ্টি থামলো রোজার গলায় ধীরে ধীরে ফুটে উঠতে থাকা লালচে বর্ণের আঙুলের চিহ্নের দিকে। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে উল্টো ঘুরে গেল সে।
টেডি বিয়ারটি নিজের বুকে তুলে ধরে রাখল। এমন অদ্ভুত আচরণে রোজা রীতিমতো বুঝতেই পারছে না কি বলবে কিংবা কি করবে। আসমানকে হঠাৎ করেই বড্ড ভয় পাচ্ছে সে। দীর্ঘ একটি মুহূর্ত নীরবতার মাঝে কাটল। ঠিক নীরবতা বলা উচিত নয় অবশ্য, কারণ ব্লুটুথ স্পিকার থেমেনি। মূর্ছনায় সে মাতোয়ারা করে তুলেছে সমগ্র পরিবেশ। রোজা চোখ বুজে দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করে নিজেকে শান্ত করল। তারপর বলল, আমি দুঃখিত বিনা অনুমতিতে আপনার রুমে আসার জন্য। আসমান তখনও পিছন ঘুরেই দাঁড়িয়ে আছে, সামান্যতম নড়ল না সে। রোজা মেঝেতে পড়ে থাকা বইগুলো সাবধানে তুলে সালাম করে গুছিয়ে রাখতে গিয়ে জানালো, আপনার খাবার নিয়ে এসেছিলাম, যেভাবে হন্তদন্ত হয়ে চলে আসলেন। এবারও কোনো উত্তর করল না আসমান। রোজা আর চোখে দেখল টেডি বিয়ারটির দিকে চেয়ে আছে সে। অদ্ভুত এক বন্ধন রয়েছে এই পুতুলটির মাঝে। অনুধাবনে বেগ পেতে হলো না রোজাকে। হয়তো সেই কারণে রোজা সেটি স্পর্শ করায় এমন প্রতিক্রিয়া করেছিল। আমি যাচ্ছি, আপনি খেয়ে নেবেন। দ্রুত উচ্চারণ করে রোজা চলে যেতে উদ্যত হয়েছিল, কিন্তু সে রুমের বাইরে পা রাখার আগেই আসমানের কণ্ঠস্বর ধ্বনিত হলো। দাঁড়ান। থমকে গেল রোজা, মাথা কাত করে চাইল পিছনে। আসমান ফিরে ইশারায় সোফায় বসতে বলল। একটি ঢোক গেলে আজ্ঞা পালন করলো রোজা। আরামদায়ক গদির সোফায় বসে আসমানের কর্মকাণ্ড দেখতে লাগলো। প্রথমে তাকের কাছে ফিরে গিয়ে টেডি বিয়ারটি নির্দিষ্ট জায়গায় রেখে দিল সে। তারপর উল্টো ঘুরে গেল কক্ষের অন্য প্রান্তে। এখানে যে একটি মিনি ফ্রিজ রয়েছে তা প্রথমে খেয়াল করেনি রোজা, কিন্তু তাহলে আসমান নিচে কেন গেল পানি আনতে? পানি শেষ হয়ে গিয়েছিল বলে হবে হয়তো। মিনি ফ্রিজ খুলে ভেতর থেকে একটা আইস প্যাক বের করলো আসমান। তারপর ফিরে এলো রোজার কাছে। আলতো করে জিনিসটা সে ছুঁয়ে দিল গলায়। রোজার একটি হাতের তর্জনী ছুঁয়ে তুলে সেটি আইস প্যাকে ঠেকিয়ে নিজের হাত সরিয়ে নিল। ফ্যাল করে চেয়ে থাকলো রোজা। কিছু না বলেই রোজার বিপরীতে সোফায় বসলো সে। হেলান দিয়ে এক পাশের কাচের দেওয়ালের দিকে তাকিয়ে থাকলো একদৃষ্টে। এই ছেলের কি সরি বলতে বাঁধছে নাকি? আচরণে স্পষ্ট যে সে পরোয়া করে, তাই রোজাকে বরফ লাগাতে দিয়েছে, কিন্তু ক্ষমা চাইতে পারছে না। ব্যাপারটা রোজার কাছে কিছুটা উপভোগ্য ঠেকল। SORRY শব্দগুলো একসঙ্গে উচ্চারণ করলে শোনায় সরি। রোজার বক্তব্য শুনে আসমান মাথা ঘুরিয়ে চাইল। দৃষ্টি শুরু হয়ে এলো, যেন বুঝতে চাইছে রোজা রসিকতা করছে কিনা। এমন অভিব্যক্তি লক্ষ্য করে কিছুক্ষণ আগের ঘটনা বেমালুম ভুলে রোজা ফিক করে হেসে উঠল। আইস প্যাকটি থপ করে পড়ল কোলে। সেটি পুনরায় তুলে হাসতে হাসতে গলায় চেপে ধরল রোজা। আসমান নিজের হাঁটুর উপর পা তুলে দিয়ে বুকের উপর উভয় বাহু ভাঁজ করে রেখে বসল। I see. So you are like being choked. সহসাই থমকে গেল রোজা। হাসি মিলিয়ে চেহারায় ভর করল লালিমা। আসমান কথাটি ঠিক কী অর্থে বলেছে জানা নেই, কিন্তু সে নিজে যে অর্থ মিলিয়েছে তা অতি উচ্চ পর্যায়ের অপ্রীতিকর ব্যাপার। আসমান এমন একটা কথা বলতে পারলো, তাও তাকে। আস্তাগফিরুল্লাহ। গলা চেপে ধরার পরেও আপনি 32 পাটির দাঁত দেখিয়ে হাসছিলেন। ভালো লাগলো কিনা জিজ্ঞেস করতেই এখন আস্তাগফিরুল্লাহ। আসমানের কণ্ঠ অত্যন্ত নির্বিকার শোনাচ্ছে, যার দরুন অতিরিক্ত লজ্জা বোধ করছে রোজা। এই ধরনের কোনো কথা কিভাবে কেউ এতটা বেপরোয়াভাবে বলতে পারে তা সে ভেবে পাচ্ছে না। অস্বস্তি হলো না রোজার। আইস প্যাকটা আসমানের দিকে ছুঁড়ে দিয়েই সে তড়িৎ কণ্ঠে বলল, একটা ছোট্ট সরি বললেই হতো, এত নাটক কেন করতে হয় বুঝি না বাপু। পুতুলটা শুধু ধরেছি, খেয়ে তো আর ফেলিনি। এক হাতে আইস প্যাকটা ক্যাচ করে মুঠো পাকিয়ে আসমান বিড়বিড় করলো, আর কখনো ধরবেন না। কেন? ওটাতে কি আপনার প্রাণভোমরা বসবাস করে, রূপকথার গল্পের ডাইনি রাক্ষসদের মতো? স্বভাবতই এই প্রশ্নের জবাব আসমান করল না। দৃষ্টি পুনরায় এক অশুভ ছায়ায় আচ্ছাদিত হয়ে পড়ল। আপনার সাথে একটু রসিকতাও করা যায় না দেখছি।
একটি দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল রোজা। তাতে আসমান চেয়ে প্রশ্ন ছুড়ল, আমি কি কমেডিয়ান যে আমার সঙ্গে রসিকতা করবেন? আল্লাহ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন আমায়। সরি, আমি বলছি আপনাকে সরি। খুশি এবার? উত্তর না দিয়ে একই ভঙ্গিতে তাকিয়ে থাকলো আসমান। অপরদিকে নিজের কপালে হাত ঠেকিয়ে রোজা মাথা ঝাঁকালো। এই ছেলের সঙ্গে কথা বলা যুদ্ধে ঢাল তলোয়ারবিহীন লড়াই করার সমান। সে যাক, আপনাকে আরেকটা কথা বলার ছিল। ধন্যবাদ। আসমান আগ্রহ বোধ না করে দৃষ্টি সরিয়ে নিয়েছিল, কিন্তু ধন্যবাদ শব্দটি উচ্চারিত হতেই প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল রোজার দিকে। ফর চোকিং ইউ। দ্বিতীয় দফায় লজ্জায় টকটকে হয়ে উঠল রোজা। অধৈর্যরা একে অপরের সঙ্গে চেপে বসল। মুষ্টিবদ্ধ হয়ে এলো দুটি হাত। কিছুটা কাঁপতে কাঁপতে সে আসমানের মুখের উপর জবাব দিল, ফর সেভিং মি, ইডিয়ট। মাস্কের আড়ালে আসমানের চোখের নিচের অংশ কিছুটা উপরে ভেসে উঠল। সে কি হাসছে? নিশ্চিত হতে পারল না রোজা। এই ছেলে রসিকতা পছন্দ করে না বলে নিজেই রোজার সঙ্গে রসিকতা করতে শুরু করেছে, কিন্তু তাই বলে সে হাসবে? আসমান হাসবে? অসম্ভব। রোজা নিশ্চয়ই উত্তেজনায় অধিক কল্পনা করছে। বহু কষ্টে নিজেকে প্রশান্ত করে রোজা বলল, গতকাল রাতে আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ, এবং আমার দাদুকেও এখানে এনে রাখার জন্য ব্যবস্থা করার জন্য ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। রোজার রাশ ভারী কণ্ঠে উভয়ের মধ্যকার বিনোদনের পরিবেশ বদলে তাতে বাস্তবতা ভর করল। আসমান কিছুক্ষণ নীরব থাকলো, পরক্ষণে প্রশ্ন করল, আপনি তাহলে কল গার্ল নন? উত্তরে ডানে বামে মাথা নাড়ল রোজা, দৃষ্টি বর্তমানে মেঝের দিকে। আসমান স্থির নজরে তাকে অবলোকন করতে থাকলো। সত্যি বলতে কোনো ধারণাই ছিল না যে রোজা বাধ্য হয়ে এমন এক উপার্জনের পথ বেছে নিয়েছে। শুরু থেকেই সে রোজাকে ভেবে এসেছে অভিজ্ঞ একজন খারাপ মেয়ে হিসেবে, তাই নিজের কাছে ব্যবহার করেছিল অবাধভাবে। কিন্তু মেয়েটিকে কাছাকাছি বেশ কিছুদিন পর্যবেক্ষণের পর মনে হয়েছে আদতে এসব ক্ষেত্রে অভিজ্ঞতা খুব একটা নেই বললেই চলে। আসমান যখন রোজার দাদুর ব্যাপারটা জানতে পারে, তখন আসমান সম্পূর্ণভাবে নিশ্চিত হয় নিজের ধারণা সম্পর্কে। রোজার বক্তব্য ধারণাকে আরও অধিক নিশ্চয়িত করল। সেদিনই প্রথম আমি মিস্টার আলাউদ্দিনের কাছে গিয়েছিলাম। কিছু হওয়ার আগেই আপনি। ইতস্তত করল রোজা। আমাকে আগে বলেননি কেন? আমার টাকার দরকার ছিল দাদুর জন্য। কতদিন ধরে অসুস্থ উনি? 1.5 বছর। কোন স্টেজ? 4th। ক্যান্সারের শেষ স্টেজ, অর্থাৎ ইউনুস রহমানের বাঁচার আশা নেই বললেই চলে। এরপরও রোজার এতটা সংগ্রাম। আপনজনের জন্য মানুষ কত কী না করতে সক্ষম। সিক্ত হয়ে উঠেছিল রোজার চোখ। মাথা ঝাঁকিয়ে সে আঙুল দিয়ে অত্যন্ত দ্রুত তা মুছে নিয়ে বলল, আমি জানি আমি আপনাকে যতটুকু সাহায্য করছি তার বিনিময়ে এত কিছু লাভ যুক্তিযুক্ত নয়, তাই আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি সর্বোচ্চ চেষ্টা করব, আপনার জন্য সব কিছু করার চেষ্টা করব। সবশেষে একটা অনুরোধ থাকবে আপনার নিকট। আসমান কিছু না বলে শুধু রোজার কথা শুনে গেল। আমার দাদুকে প্লিজ বুঝতে দেবেন না যে আমার আপনার সম্পর্কটা একটা চুক্তি। আমি চাই দাদু আমাকে সুখী হতে দেখুক, এই ভেবে শান্তি পাক যে আমি ভালো আছি। সেটা করতে হলে আমাকে আপনি বলা বন্ধ করতে হবে আপনার। চোখ পিটপিট করে আসমানের দিকে তাকিয়ে থাকলো রোজা। পুনরায় সোফায় হেলান দিয়ে আসমান সিলিংয়ের দিকে মুখ করে বলল, আপনার দাদু আপনাকে অনেক ভরসা করেন, বোঝা যায়। আমরা তার সামনে একে অপরকে আপনি সম্বোধন করে দাবি করি আমাদের নাকি প্রেমের বিয়ে। একই বাড়িতে থাকি, ভিন্ন ভিন্ন কক্ষে। মানুষ মাত্রই প্রশ্ন করার কথা ছিল। আপনার দাদু এখনো কিছু জিজ্ঞেস করেননি, এর অর্থ একটাই, তিনি আপনাকে বিশ্বাস করেন, রীতিমতো অন্ধবিশ্বাস। বাক রুদ্ধ হয়ে রইল রোজা। আসমানের প্রত্যেকটি বাক্য সত্য। এই বিষয়ে ভালো মতো চিন্তা ভাবনা করার অবকাশ সে পায়নি। কিছুটা ইতস্তত করে অবশেষে রোজা বলল, তাহলে এখন আমাকে তুমি বলে ডাকো, আমিও তোমাকে তুমি বলে সম্বোধন করব। আসমানের কণ্ঠে
তুমি সম্বোধনে রোজার হৃদয় এক মুহূর্তের জন্য উথলিত হয়ে উঠল। নিজের অজান্তেই আলতো করে বুকের বাম পাশটা স্পর্শ করলো সে। চাইল ভিন্ন দিকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।